সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসী সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা ইস্যুতে করিডোর নিয়ে কোনো পক্ষের সঙ্গে আলোচনা হয়নি এবং এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়নি সরকার, এমনটা জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, এই ইস্যুতে সরকার সেনাবাহিনীর মত একই। রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তা পাঠানোর করিডোর দেওয়া নিয়ে চলছে নানা বিতর্ক। পররাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্যের জেরে উত্তপ্ত হয় রাজনীতি। প্রায় এক মাস পর এই বিষয়ে অবস্থান স্পষ্ট করল সরকার। বুধবার ব্রিফিং করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানালেন, করিডোর দেওয়ার বিষয়ে কারোর সাথেই কোনো ধরনের কথা হয়নি। তবে বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল তৈরির জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশ বিবেচনা করছে বলেও জানান নিরাপত্তা উপদেষ্টা। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। রোহিঙ্গা প্রত্যাবর্ষণে জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সাথেও আলাপ চালাচ্ছে সরকার বলেও জানান তিনি। মায়ানমার জান্তা প্রধানের স্পেশাল এনভয়, তার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক, তাতে তারা প্রথমবারের মতো ইঙ্গিত করেন যে এই 8 লক্ষ রোহিঙ্গাদের মধ্যে 2.5 লক্ষের ভেরিফিকেশনের কাজ তারা সম্পূর্ণ করেছেন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির এক ব্রিফিং এ ডক্টর খলিলুর রহমান কথা বলেন বিদেশি নাগরিকত্বর প্রসঙ্গেও। জানান, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট নেই তার কাছে। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে যে বাংলাদেশি একজন নাগরিক হিসাবে। আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন, আমি আপনাদের বলছি না, যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে। সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে। প্লিজ স্টপ ইট। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন ধরে লেখালেখি করা হচ্ছিল যে খলিলুর রহমান মার্কিন নাগরিক। দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো দায়িত্বে থাকতে পারেন কিনা সে প্রশ্ন তোলা হয়। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। অপসারণ নয়, আগামী 2-1 দিনের মধ্যেই পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছাড়বেন জসিমউদ্দিন, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে। ভারতের সঙ্গে চুক্তির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত কোনো চুক্তি বাতিল করা হয়নি। স্থল বাণিজ্যে বিধিনিষেধ আরোপের বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা তো সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। বাংলাদেশে দ্রুত একটি সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার 40 জন পার্লামেন্ট সদস্য। এই আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন তারা। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব বিলুপ্তির আহ্বানও জানান তারা। চিঠিতে আরও উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা চলতি বছরের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। এই পদক্ষেপগুলো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি বলে মনে করেন তারা। বাংলাদেশের চা শ্রমিকরা যখন ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার সংকটে, ঠিক তখনই দেশের এক চা বিশ্ববাজারে প্রবেশ করছে আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে। টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং শ্রমিক বান্ধব চা শিল্প গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ডে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেছে অক্সফাম এবং ফেয়ার পে ফাউন্ডেশন, FPF।
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিভার্সিটির স্বীকৃতি নিয়ে বাজারে আসলো বাংলাদেশে উৎপাদিত নতুন চা অক্সফোর্ড টি কালেকশন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে অক্সফাম। ফেয়ার পে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাষ্ট্রদূত শেখ আলিউর রহমান এবং অক্সফাম ইন বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। Branding of the Oxford tea collection actually, and this tea mainly maybe sourcing from the Bangladesh. The model tea estate is established in Bangladesh more than 2 years ago, right, Halil bhai? We're about to. Oh yeah, it's good. Yeah. So really it is good for Bangladesh and to bring 20 মে মঙ্গলবার অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই চায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খ্যাতিনামা প্রফেসর এবং হার্ট পেসমেকার আবিষ্কারক ডেনিস নোবেল। But the point I'm making is not to do with me. এই উদ্যোগ শুধু চা নয়, একটি দায়িত্বশীল ও মানবিক ব্যবসার প্রতীক হয়ে উঠবে। As Balliol College. এই চা ব্র্যান্ডের পেছনে রয়েছে লন্ডন টি এক্সচেঞ্জ গ্রুপের চেয়ারম্যান ও উদ্যোগের মূল কারিগর শেখ আলিউর রহমান। এবছর চা শিল্পের উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় অবদানের জন্য তিনি ফিলিপাইন ও পর্তুগাল থেকে নাইটহুড খেতাব লাভ করেছেন। আমরা শুধু একটি চা বাজারজাত করছি না, বরং একটি আদর্শ তৈরি করছি। শ্রীমঙ্গলে একটি চা বাগানকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। চার্টার অনুযায়ী মডেল চা বাগান ঘোষণা করা হয়েছে। সেখানে উৎপাদিত হবে অক্সফোর্ড টি কালেকশনের চা। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করা প্রতিশ্রুতি থাকায় অক্সফোর্ড ইউনিভার্সিটির এই ব্র্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। উদ্যোক্তাদের দাবি এই উদ্যোগ শুধু বাংলাদেশ, সারা বিশ্বের জন্য টেকসই মডেল হবে। This is a very good opportunity, and I hope this model tea garden will be example for the whole world, and the whole world will follow this garden, and it will give a very special message to the world. Lined with great tins of tea, and you could ask to smell them, bring it down and have a smell of it before you purchased your beautiful little package of 200 grams of tea. So tea, I think, is it's universally loved and is very special to people. অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অক্সফোর্ডের লর্ড মেয়র লুইস অ্যাপটন, বাংলাদেশ মডেল টি গার্ডেনের অন্যতম উদ্যোক্তা ফয়সাল আহমেদ চৌধুরী, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার বাণিজ্যিক কাউন্সিলর তানবীর মোহাম্মদ আজিম এবং ব্রিটিশ বাংলাদেশি কমিটির বিশিষ্টজনরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বাংলাদেশ হাইকমিশনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেনের সাথে মতবিনিময় করেছে যুক্তরাজ্যের বাংলাদেশি মিডিয়া কর্মীরা। মঙ্গলবার বিকালে ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে। সভায় সংগঠনের পক্ষ থেকে তার হাতে ক্রেস্ট তুলে দেন মোখলেসুর রহমান চৌধুরী। ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্য সচিব জুনায়েদ রিয়াজ, কামরুল আই রাসেল, জাহাঙ্গীর হোসেন, মীরা বড়ুয়া ও ইয়াসমিন জাহানারা। সিনিয়র সাংবাদিক তহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহবুবা জেবিন, মাহবুব তোহাব, আহমেদ সাদিক, সোহাগ আহমেদ, শাহেদ শফিক, আব্দুল মোমিন, আব্দুল কাদের জিলানি, জান্নাত চৌধুরী সহ আরো অনেকে। প্রবাসীদের ঐক্য, দলীয় সংহতি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে পূর্ব লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমানের সফর উপলক্ষে পূর্ব লন্ডনে মতবিনিময় সভা হয়। 19 মে বেনকুয়েট হলে এই সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের সাবেক নেতা সৈয়দ সাদিকুল ইসলাম। সংবর্ধিত অতিথি মাহিদুর রহমানের বক্তব্যে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন। স্বাগত বক্তব্য দেন শরীফুজ্জামান চৌধুরী তপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, আবুল কালাম আজাদ, ওহিদ আহমেদ, মুজিবুর রহমান মুজিব সহ অনেকে। লেবাননে গঠন হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সামাজিক সংগঠন প্রবাসী ফোরাম। সংগঠনটির মূল লক্ষ্য লেবাননে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা অন্যায়, অত্যাচার, নির্যাতন বা প্রতারণার শিকার হচ্ছেন তাদের পাশে দাঁড়ানো। এই সংগঠনের কাজের পদ্ধতি হলো কোনো প্রবাসী সমস্যার সম্মুখীন হলে প্রাথমিকভাবে আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা, প্রয়োজন হলে ফোরামের সদস্যরা সম্মিলিতভাবে আইনি সহায়তার উদ্যোগ গ্রহণ করবে। উদ্যোক্তারা হলেন আলামিন ব্যাপারী, উজ্জ্বল গাজী, শফিক আহমেদ, বাবু খান ও ফয়সাল মনির রহমত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মালয়েশিয়ায় কর্মশালা ও নতুন কমিটির পরিচিতি সভা করেছে মালয়েশিয়াস্থ প্রবাসী নরসিংদী জেলা শাখা যুবদল। বুধবার কুয়ালালামপুরের বুকিত বিনতাঙ্গের এরাবেল্লা রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জামাল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ মনির হোসেন মেম্বারের সভাপতিত্বে ও জায়েদুল ইসলাম শিশুর সঞ্চালনায়। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন। আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকার কর্মী বানু মুশতাক। লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে ছোট গল্পের সংকলন হার্ট ল্যাম্পের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়। ৭৭ বছর বয়সী বানু মুশতাক কন্নড় ভাষায় লেখালেখি করেন। এ ভাষায় লেখকদের মধ্যে তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেলেন। মুশতাক জানান, তার গল্পগুলো নারীদের ঘিরে আবর্তিত। ধর্ম, সমাজ ও রাজনীতি কিভাবে তাদের থেকে নিঃশর্ত আনুগত্য দাবি করে, সেই সাথে কিভাবে নিষ্ঠুরতার শিকার হন, তারা এসব গল্পে বর্ণনা করার চেষ্টা করেছেন তিনি। প্রবাসের সংবাদের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। গতিপথ পাল্টে নগর ভবন থেকে কাকরাইল মোড়ে গড়ালো বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের দাবি। জনতার মেয়রকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। আদালতের রায় ও ইসির গেজেটের পরও শপথ অনুষ্ঠান আয়োজন না করায় উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করেন তারা। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে আন্দোলন নগর ভবন ছেড়ে এখন রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে। রোদ বৃষ্টি উপেক্ষা করে ঢাকাবাসীর ব্যানারে হাজার হাজার নেতাকর্মীর মিছিল, স্লোগান। দাবি একটাই, প্রিয় নেতা ইশরাককে মেয়র পদে বসাতে চাই। প্রায় যেটাই হোক, আমার দাবি হচ্ছে যে মেয়র ইশরাককে সিটি কর্পোরেশনে বসাতে হবে, শপথ করাতে হবে। যদি আদালত জনগণের রায়কে প্রাধান্য না দেয় তাহলে আমরা রাজপথ ছাড়ব না। আমাদের একটাই মেসেজ যে ব্যারিস্টার ইশরাককে তার পূর্ণ পদে বহাল করবে। বুধবার সকাল থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় জড়ো হন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। পরে হেয়ার রোডের অংশে পুলিশের ব্যারিকেডের সামনে বসে অবস্থান নেন তারা। পাশাপাশি চলে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান। লাগাতার আন্দোলন করার পরও কোনো সিদ্ধান্ত না আসায় যমুনার কাছাকাছি আসতে হয়েছে বলেও জানান আন্দোলনকারীরা। তারা সরকার, তারাই আবার দল গঠন করছে, সবই ওরাই। আর এই নাটকবাজি এখন জনগণ, আমজনতা বুঝে ফেলেছে। তাদের আধিপত্য বিস্তার করার জন্য এই ঢাকার মেয়রকে নিয়ে যে তালবাহানা করছে, তালবাহানা আমরা মানি না। ওনারা কি কারণে এটা লেন্দি করতেছে বা ইয়ে করতেছে, আবার কিছু কিছু মানুষ দিয়ে এটাকে আবার আইনের কাছে নিচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে ফসল ঘরে না নিয়ে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ নেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এ ঘোষণা দেন তিনি। বলেন, মেয়র হওয়া উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদ করার জন্যই আন্দোলন চলছে। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে বিচার বিভাগে হস্তক্ষেপ করা হচ্ছে। নির্বাচন কমিশন ধ্বংস করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, তাই কিনা? আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি? স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটিতে আমরা হতে দেব ইনশাআল্লাহ। এরা কিভাবে সংশোধন করবে, কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে, সেটা তাদেরকেই সেই পদক্ষেপটা নিতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ, আদেশ দেওয়া হবে আজ। বুধবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আনকনস্টিটিউশনাল ইলিগাল, তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদেরই আমরা খারিজ হবে। এবং আদালত আমাদের কথা শুনে, অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদালতের জন্য রেখেছে। কাকরাইল এলাকায় আছেন সহকর্মী তাহমিদ আমিন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাহমিদের সঙ্গে। তাহমিদ, ইশরাকের সমর্থকরা কি এত রাতেও বিক্ষোভ করছেন? কাকরাইলে কেমন দেখছেন পরিস্থিতি? যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নেতা কর্মীরা আজকে দুপুর অবস্থান কর্মসূচি দিয়েছে এবং এর আগে টানা 6 দিন তারা নগর ভবনের সামনে কিন্তু ছিল। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে প্রচুর সংখ্যক নেতা কর্মীরা আছেন এবং আজকে সন্ধ্যা 6টার পর আমরা দেখেছি যে ইশরাক হোসেন এই একাত্মতা প্রকাশ করেন, যখন আন্দোলনকারীদের সাথে আন্দোলনকারীরা কিন্তু আরো উজ্জীবিত হন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইউনিট থেকে বিএনপির বিভিন্ন ইউনিট নেতাকর্মীরা এখানে এসে জড়ো হন এবং এখানে কিন্তু প্রধান বিচারপতির বাসভবনের সামনে কিন্তু তারা জড়ো হন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখেছি যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেটের বৈধতা নিয়ে রিটের রায় দেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন বলে আদালত সময় দেন। এরপর থেকে কিন্তু তারা কাকরাইল মোড়ে সারা রাত কর্মসূচি অবস্থান নেন এবং এরই ধারাবাহিকতা আমরা দেখছি যে এখানে নেতাকর্মীরা আছেন, তারা স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি, এই যে কোনো মূল্যে ইশরাককে তারা নগর পিতা হিসাবে দেখতে চায় এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। জি, এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ। তাহমিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কাকরাইল এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তাহমিদ আমিন। যাচ্ছি পরবর্তী সংবাদে। ইসি আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে, এমন অভিযোগ করে নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি করেছে এনসিপি। দলটির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন এখন বিএনপির হয়ে কাজ করছে। বুধবার ইসির সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। তবে কমিশন বলছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে ইসি। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ব্যারিকেড ভেঙে ফেলল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রবেশের চেষ্টা করে তারা। এর আগে সকাল 11:30টার দিকে কমিশন ভবনের সামনে জড়ো হন দলটির সদস্যরা। তাদের দাবি, নির্বাচন কমিশন পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। এনসিপি নেতারা বলেন, নির্বাচন কমিশন বিএনপির হয়ে কাজ করছে, তারা পক্ষপাত দুষ্ট। স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এটা জাতীয় নাগরিক কমিটি এবং এরপরে এনসিপি পর্যায় থেকে আমরা বারবার বলে এসেছি। ইসি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে। এই যে ইসি গঠন করা হয়েছে আমাদের পিছনে, এটা কোন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে। এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে। রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না। তবে নির্বাচন কমিশনের সামনে এনসিপির এই বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ ইসি মোহাম্মদ সানাউল্লাহ। রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। সরকারি সিদ্ধান্ত নির্বাচন আগে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান। ভবনের সামনে যখন বিক্ষোভ চলে, ইসির সদস্যরা তখন কমিশনের পঞ্চম সভা করছেন। এই সভায় ডিসিএসপিদের নিয়ে 2024-এর নির্বাচনের আগে ভোট কেন্দ্র স্থাপন নীতিমালায় করা কমিটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। দুপুর 2টার পর এনসিপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত করা হয়। এনসিপি জানায়, দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে হঠাৎ করে ইসির সামনে আন্দোলন, গভীর ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, কোন প্রেতাত্মার
সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন। দাবি কি? স্থানীয় সরকার নির্বাচন। কাটি ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।